বাংলার শিক্ষা ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত। বাংলার সমাজ ও সংস্কৃতি, ডিরোজিও ও নববঙ্গ আন্দোলন এই নিয়ে আজকে আমরা আলোচনা করব। ধরো, তোমার শিক্ষক যদি তোমাকে শুধু উত্তর না দিয়ে প্রশ্ন করতে শেখান, তাহলে তিনি তোমার ভবিষ্যৎ বদলে দিতে পারেন। ডিরোজিও ঠিক এমনই একজন শিক্ষক ছিলেন। তো ইনার ব্যাপারে আজকে আমরা জানবো। তো হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও, আশা করি তো ইনি হচ্ছেন হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিও এবং ইনার হিন্দু কলেজ নিয়ে আমরা আলোচনা করছি। তো ইনার পরিচিতিটা দেখে নিচ্ছি। ইনার জন্ম হয়েছিল তোমার গিয়ে পর্তুগিজে, ঠিক আছে? এখানে স্পেলিংটা ভুল আছে। পর্তুগিজ, পর্তুগিজে ইনার জন্ম হয়েছিল। ইনি 1809 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং 1831 খ্রিস্টাব্দে কিন্তু এনার মৃত্যু হয়ে যায়। তিনি ছিলেন হিন্দু কলেজের মাত্র 20 বছর বয়স্ক তরুণ অধ্যাপক। তিনি তার ছাত্রদের মধ্যে স্বাধীন চিন্তা, যুক্তিবাদ ও সত্য সন্ধানী হওয়ার পরামর্শ দিতেন। তিনি অন্ধবিশ্বাস একেবারেই মানতেন না। ঠিক আছে, তার যে ছাত্রগুলো ছিল তাদের মধ্যে কি ছিল? স্বাধীন চিন্তা। সেই স্বাধীন চিন্তাগুলোকে ভরার চেষ্টা করে। যেরকম তোমরা বাড়িতে বা স্কুলে বা টিউশনে তোমরা যদি কোনো জিনিস নিয়ে তোমাদের ডাউট থাকে, তো তোমরা কি করো? সেই ডাউটটাকে জিজ্ঞেস করো। কিন্তু অনেক সময় দেখবা যে সেই ডাউটটা ক্লিয়ার না করতে পারায় তোমার উপর কিন্তু বিরক্ত হয়ে যায় বা রেগে যায়। ঠিক আছে, কিন্তু সেই রকমের মানে চিন্তাধারা মানে চিন্তাধারার ছিলেন না ডিরোজিও। ঠিক আছে, তিনি স্বাধীন চিন্তার ছিলেন। তিনি মানে বলতে চাইতেন তাদের ছাত্রদেরকে যে তুমি ফ্রিডম ভাবে তোমার তুমি যে চিন্তা ভাবনা করছো সেটা তুমি ফ্রিডমলি করতে পারো, এবং তার মধ্যে যদি আহ, কোনো প্রশ্ন যদি তোমাদের মনে জাগে, তাহলে অবশ্যই তিনি তিনি কিন্তু প্রশ্ন করতে শেখাতেন। ঠিক আছে, তিনি নিজে উত্তর দিতেন না, তিনি প্রশ্ন করতে শেখাতেন। এবং যুক্তিবাদ, ইনি সব জিনিসকেই লজিক্যালি দেখতেন। ঠিক আছে, কারণ ইনি কি ছিলেন? ইনি কানেক্টেড ছিলেন মানে যে যারা যে হিউম ছিল, মিল, ঠিক আছে, দার্শনিক যারা আছে তাদের সাথে ইনি কিন্তু কানেক্টেড ছিলেন। তো সেখান থেকেই তিনি যুক্তিবাদ ও সত্য সন্ধানী মানে সত্যের সন্ধানে তিনি যেতেন। ঠিক আছে, সত্যের সন্ধান করতেন। তো অন্ধবিশ্বাসী তিনি মানতেন না। এবার তার প্রভাবে একটাই গভীর ছিল যে ছাত্ররা সাহিত্য, ধর্ম, দর্শন, বিজ্ঞান সব কি করত? সবকিছু নিয়েই ওরা অবাধ আলোচনা করত। এখানে কোনো এরকম ছিল না যে কোনো বাউন্ডারি ছিল। তোমরা যেটা ভাবতে পারছো সেই নিয়েই তারা কি করতো? আলোচনা করতো। ঠিক আছে, এইরকম না যে ধরে নাও কোনো চ্যাপ্টার তোমরা পড়ছো, অবাধ আলোচনা, বুঝতে পারছো? এখন এই টপিকে কোনো টপিকে আলোচনা হলো, তারপরে নেক্সট কোনো টপিকে আলোচনা হয়ে গেল। ঠিক আছে, তো এখানে কোনো যদি একটাই টপিক চলছে, ওর মধ্যেই ধরে নাও 2-3 ঘন্টা ধরে ওদের কি চলছে? আলোচনা চলছে। তো আলোচনাগুলো হতো সাহিত্য, ধর্ম, দর্শন, বিজ্ঞান, এগুলো নিয়ে আলোচনা চলতো। মুক্ত চিন্তা ও একাডেমিক অ্যাসোসিয়েশন, একাডেমিক অ্যাসোসিয়েশন 1829 খ্রিস্টাব্দে ডিরোজিওর উদ্যোগে এই বিতর্ক সভাটি কিন্তু গঠিত হয়েছিল। এটা দেখতে পাচ্ছ, বিতর্ক সভা। ঠিক আছে, তো তাহলে এখানে কি হবে? এখানে তর্ক বিতর্ক সব মানে এখানে চলছিল। ঠিক আছে, মানে ধরে নাও কোনো অন্ধবিশ্বাস আছে বা কোনো পরম্পরা চলছে আমাদের সোসাইটিতে। তো ওগুলোতে যদি কোনো মানে প্রবলেমস দেখা দেয় বা কোনো যে অন্ধবিশ্বাসী দেখা দেয়, সেগুলো নিয়ে তারা কি করতো? কিন্তু আলোচনা করতো। এখানে নিয়মিত অর্থনৈতিক, ঠিক আছে, ইকোনমিক্স ইকোনমিক্স সামাজিক ও রাজনৈতিক বিষয়ে জোরালো বিতর্ক চলতো। এগুলো বিষয়ে তারা কি করতো? আলোচনা করতো। ইকোনমিক্স কি আছে তোমরা হয়তো এখনো বুঝো না। ঠিক আছে, কারণ এখন যে তোমরা যে ধরে নাও গভর্নমেন্ট স্কুলে যারা পড়ে, তাদের ক্ষেত্রে ইকোনমিক্স কিন্তু অনেক স্কুলেই এখনো নয়। ঠিক আছে, তো ইকোনমিক্স নিয়ে তোমাদের এখন মানে যদি তোমরা পাও ইকোনমিক্স সাবজেক্ট নিতে, অবশ্যই নিবা। অনেক ইন্টারেস্টিং সাবজেক্ট আছে, এখানে টাকা পয়সা ম্যাটার গুলো থাকে। তো এগুলো নিয়ে তারা কি করতো? আলোচনা করতো। যুক্তিবাদী দৃষ্টিভঙ্গি, তাদের যে দৃষ্টিগুলো ছিল তা সেগুলো কি ছিল? যুক্তিবাদী ছিল। আগেই তোমাদেরকে বলেছি, ডিরিওজিওর ছাত্ররা বিনা বিচারে কোনো কিছু মেনে নিত না।
ওদেরকে যদি কোনো কিছু বলা হতো তারা অন্ধের মতো মেনে নিত না। এবং তোমরাও এই জিনিসটা করতে পারো, যে তোমাদেরকে কেউ কিছু যদি বলে তো অবশ্যই তার পিছনে দেখবা যে লজিক কি রয়েছে। লজিকটা যদি জানতে পারো তাহলেই ওই যে ধারণাটা রয়েছে বা কোনো গল্প রয়েছে সেটার তোমরা সারটা বুঝতে পারবে। তো ধর্মান্ধতা ও কুসংস্কারের বিরুদ্ধে তারা কি ছিল, সোচ্চার ছিলেন। এই যে ধর্মান্ধতা, ধর্মের মধ্যে যে নরবলি প্রথা, তারপরে হয়ে গেছিল সতীদাহ প্রথা, তো এগুলো অনেক রকমের প্রথাগুলো চলছিল। তো সেগুলো কি করতো তারা, তারা সেগুলোর এগেইনস্টে ছিল, তাদের বিরুদ্ধে ছিল। জ্ঞান চর্চা, সাধারণ অর্থে নৈতিক পক্ষ বলতো আমরা যা বুঝি, যেমন বিজ্ঞান, দর্শন ও সাহিত্যের এক অপূর্ব উন্মেষ ঘটেছিল এই যুবকদের মাঝে। সেই সময়ে অন্ধবিশ্বাস কিন্তু চরম সীমাতে ছিল, পিকে চলছিল অন্ধবিশ্বাসটা। সেই সময়ে ইনি কি করেছিলেন, সমাজে একটা মানে যারা তরুণ বিদ্যার্থীরা ছিল বা ছাত্ররা যারা ছিল তাদের মধ্যে কি করেছিল, বিজ্ঞান, দর্শন ও সাহিত্যের কি করেছিল, অপূর্ব উন্মেষ ঘটিয়েছিল। এবার দেখে নিচ্ছি মুখপত্র ও হিন্দু কলেজ থেকে পদচ্যুতি, কেন তিনি পদচ্যুত হলেন। ঠিক আছে, মানে পদচ্যুত বুঝতে পারছো, পদচ্যুত বলতে বোঝায় সাসপেন্ড। তো এখানে ছিল অ্যাথেনিয়াম, এটি ছিল ডিরোজিওর অনুগামীদের পরিচালিত সংগঠনের মুখপত্র। অ্যাথেনিয়াম যেটা ছিল এটাই ওদের অনুগামীদের পরিচালিত সংগঠনের কি ছিল, মুখপত্র ছিল। পার্থেনন ও ক্যালাইডোস্কোপ, 1829 সালে পার্থেনন পত্রিকায় স্ত্রী শিক্ষা ও সংবাদপত্রের স্বাধীনতা নিয়ে প্রবন্ধ প্রকাশ পায়। ক্যালাইডোস্কোপ ব্রিটিশ শাসনের সমালোচনা করে। ব্রিটিশ শাসন সেই সময়ে সমকালীন সময়ে কি চলছিল, 1829 এখানে পড়ছো, তার মানে এই সময়ে কাদের মানে শাসন চলতো, ব্রিটিশদের। ব্রিটিশরা কিভাবে আমাদের দেশের লোকেদের ওপর অত্যাচার করত সেগুলো নিয়ে তারা কি করত, কিন্তু আলোচনা করত। তারপরে সেই নিয়েই কি হলো, যে তিনি আলোচনা করতেন ব্রিটিশের বিরুদ্ধে, তো ব্রিটিশরা চাইবে যে কেউ আমাদের আলোচনা করুক, সেই জন্য তাকে কি করে দিয়েছিল, হিন্দু কলেজ থেকে বরখাস্ত করে দিয়েছিল বা পদচ্যুতি করে দিয়েছিল। ডিরোজিওর হিন্দু ধর্ম বিরোধী মতামত ও কার্যকলাপে হিন্দু সমাজে তীব্র আলোড়ন সৃষ্টি হয়। তিনি কি করেছিলেন, হিন্দু ধর্ম বিরোধী, যেরকম হিন্দু ধর্ম বিরোধী মতামতগুলো যেগুলো ছিল, কারণ তারা লজিক্যালি সব জিনিস মানে বুঝতে চাইতো, তারা কিন্তু অন্ধবিশ্বাসী ছিল না। ঠিক আছে, যেরকম এখন তোমরা বলতে পারো যে মোদি ভক্তিটা, এখন বলে না শর্টস গুলো দেখবা ওখানে দেখাচ্ছে যে মোদি ভক্তি, কারণ কি ওরা মোদি ছাড়া কিছু বুঝে না। ওদেরকে তুমি যাই লজিক দাও না কেন তারা কিন্তু বুঝে না। ওরা বলবে সব ঠিক আছে, সব রকম চলছে, সেই রকমই আমরা কি আছে, ঠিক আছে। তো সেই রকম তোমরা এখানে বলতে পারো যে ডিরোজিও যে ছিলেন তিনি হিন্দু ধর্মের কিন্তু এগেইনস্টে ছিলেন। তার যে মত ছিল ও কার্যকলাপ, মানে তিনি যে কাজ করতেন সেগুলো কি ছিল, হিন্দু সমাজের তীব্র আলোড়ন মানে তীব্র আলোচনা করত হিন্দু সমাজের মধ্যে। ফলে 1831 সালে তাকে হিন্দু কলেজ থেকে পদচ্যুত করা হয় এবং মাত্র 23 বছর বয়সে তার অকাল মৃত্যু ঘটে। অকাল মৃত্যু বলতে বুঝো যে তিনি মাত্র 23 বছর বেঁচেছেন, এর মানেটা কি, 23 বছরে কি মানুষ মারা যায়, মানুষ মারা যায় 70-80 বছর এরকমের, তো এটাকেই বলা হয় অকাল মৃত্যু। এবার দেখবো ওনার নববঙ্গ আন্দোলন, এটা মোস্ট ইম্পর্টেন্ট আছে। ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট, এখান থেকে তোমাদের 5 নম্বরের টিকা বা বড় প্রশ্নের মধ্যে আসতে পারে। তো নববঙ্গ আন্দোলনের প্রধান ব্যক্তিবর্গগুলো দেখে নিচ্ছি। এখানে প্রধান নেতৃবৃন্দ ছিল কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়, রাম গোপাল ঘোষ, পিয়ারি চাঁদ মিত্র, রামতনু লাহিড়ী, দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায় ও রসিক কৃষ্ণ মল্লিক। ইনারা কে ছিলেন, প্রধান ছিলেন। মূল লক্ষ্য কি ছিল এদের, খ্রিস্টান পাদ্রীদের গোঁড়ামি, স্ত্রী পুরুষের অসমতা। স্ত্রী যেরকম হয়ে গেল মেল আর ফিমেল, এর মধ্যে কি ছিল, অনেক তফাৎ ছিল। মেল আজকেও দেখো পুরুষরা যা যা করতে পারছে সেগুলো কিন্তু ফিমেল করতে পারছে না, এর পিছনে কি কারণ আছে, তাদের শক্তি নয়, এরকম নয়।
তো আজকের সমাজেও যদি তোমরা দেখো যে মেল আর ফিমেল মানে পুরুষ এবং মহিলার মধ্যে কি সমান মানে সমতা রয়েছে, সমান সমান। যেরকম ধরো একটা মেল একটা পুরুষ রাত্রে বাড়ি থেকে 9টা বা 12টাতে বাড়ি আসলে তাদেরকে হয়তো মানে বকুনি হয়তো একটু খেতে হয় বা কোনোদিন নাও বলে, কারণ কারণ কি, পুরুষরা বাইরে এরকম ঘুরে বেড়ায় আড্ডাবাজি করে। কিন্তু একটা ফিমেল যদি 8টাতে বাড়ি ফিরে তো তাকে হাজার প্রশ্ন করা হবে, সমাজেও করবে এবং নিজের বাড়িতেও করবে যে 8টা পর্যন্ত মেয়েটা বাইরে কি করছিল। তো এইরকমের এখন যদি এরকমের ঘটনা ঘটতে পারে তো তখন কি হয়েছিল তোমরা একটু ভাবতেই পারছো। তো স্ত্রী পুরুষের অসমতা, বাল্য বিবাহ ছোটবেলাতে বিয়ে দিয়ে দেওয়া হচ্ছিল, এবং বহু বিবাহ, একটা পুরুষের 3টে 4টে করে স্ত্রী থাকতো। মূর্তি পূজা ও জাতিভেদ প্রথার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানো, তারা কিন্তু মূর্তি পূজাকেও মানছিল না। এবং জাতিভেদ, জাতির মধ্যে যে উচ্চ জাতি এবং নিম্ন জাতি নিয়ে এখনো অনেক জায়গাতে তোমরা দেখতে পাবা, যেগুলো মানে পিছিয়ে পড়া সমাজগুলো রয়েছে সেখানে এই জাতিভেদ প্রথাটা দেখতে পাবা। তো এগুলো নিয়ে তিনি কি করতেন, তীব্র প্রতিবাদ জানাতেন, তাদের এটাই ছিল কি মূল লক্ষ্য। এবার বিশেষ অবদান, ওদের অবদান কি রয়েছে, তারা স্বাধীন মত প্রকাশ করেন, স্বাধীনভাবে তাদের যে মত ছিল তো সেগুলো তারা কি করতো, প্রকাশ করতো। অবাধ বাণিজ্য, যেগুলো অবাধ বাণিজ্য বলতে যেরকম হয়ে গেল ধরে নাও আজকে যেরকম ড্রাগস, ঠিক আছে, ড্রাগস হয়ে গেল, বা আরো অন্যান্য যেরকম জালি টাকা, এগুলো এগুলো কিসে আসে, অবাধ বাণিজ্যের ক্ষেত্রে আসে, যেগুলো মানে আমাদের কানুনের অঙ্গে নয়, সেগুলো মানে তার যে বাইরে যেগুলো কাজ বাজ করা হয় সেগুলো কি হয়ে যায়, অবাধ বাণিজ্য হয়ে যায়। তারপরে যেরকম আরো বলতে পারো যে স্টুডেন্টরা প্রোটেস্ট করেছিল পেপার লিকের জন্য, তো এগুলো কি হয়ে গেল, অবাধ বাণিজ্য। কারণ পড়াশোনাটাকে কি বানিয়ে দিয়েছে ওরা, এডুকেশনকে কি বানিয়ে দিয়েছে, বিজনেস বানিয়ে দিয়েছে। সংবাদপত্রের স্বাধীনতা ও জুরি বিচারের পক্ষে জোরালো সওয়াল করেছিলেন। জুরি বিচার, যেরকম ন্যায়ালয়গুলো ছিল, মানে বিচারকরা যারা ছিলেন তারা মানে পক্ষপাত করতেন। যেরকম ব্রিটিশদের জন্য তোমরা ভগৎ সিং সিনেমাটা যখন দেখবা তো সেখানে একটা জিনিস দেখতে পাবা যে যারা ভারতীয়রা ছিল তাদের জন্য জেলে মানে সিস্টেমটা আলাদা ছিল, ঠিক আছে, জেলে যে তাদেরকে মানে জেলে ভরা হতো, তো ওদের সিস্টেম পুরোপুরি আলাদা ছিল, তাদের খাবার, তাদের পোশাক, তাদের ওখানকার লাইফস্টাইল পুরোপুরি ডিফারেন্স ছিল। যেখানে কি যে ব্রিটিশরা যদি কোনো কর্মকাণ্ড করে জেলে গেছে তাদের জন্য কিন্তু আলাদা সিস্টেম ছিল, তাদের জন্য জামা কাপড়, তাদের জন্য যে খাওয়া দাওয়া, তাদের জন্য পড়ালেখার সুব্যবস্থা ছিল। কিন্তু ভারতীয়দের জন্য কি ছিল, পক্ষপাত ছিল। তো সেগুলো নিয়ে কি করতো, জোরালো সওয়াল করেছিলেন। তারপরে আমরা মূল্যায়নটা দেখে নিচ্ছি, নবজাগরণের উষালোক। সমালোচকদের দৃষ্টিতে অনেক তাদের উচ্চ শৃঙ্খল ছিলেন, কালাপাহড় ও সমাজ বিচ্ছিন্ন উপগোষ্ঠী বলে অভিহিত করেছেন তাদেরকে, মানে যারা তাদেরকে নিয়ে সমালোচনা করেছেন তারা এগুলো বলেছিলেন। প্রশংসাকারীদের দৃষ্টিতে যারা প্রশংসক ছিল, দেখো সমাজে পজিটিভ এবং নেগেটিভ দুই রকমেরই মানুষ দেখতে পাবা। তোমার কেউ প্রশংসা করবে তো কেউ তোমাকে নিয়ে কি করবে, সমালোচনা করবে। তো এখানে যারা সমালোচনা করেছিল তাদেরকে কি বলা হয়েছিল, উচ্চ শৃঙ্খল, কালা পাহাড় ও সমাজ বিচ্ছিন্ন উপগোষ্ঠী বলে তাদেরকে কি করেছিলেন, অভিহিত করেছিলেন। প্রশংসাকারী যারা ছিল তারা কি বলেছিলেন, তারা বলেছিলেন তাদেরকে নবজাগরণের উষালোক ও প্রথম পাশ্চাত্য সভ্যতা ও আদর্শের প্রবর্তক বলেছেন। কারণ সেই সমাজে কি ছিল, অন্ধবিশ্বাস চরম সীমায় ছিল, বাল্য বিবাহ ছিল, সতীদাহ প্রথা ছিল, এগুলোর এগেইনস্টে গিয়েই তো এরা কথাবার্তা বলছিল। তাই প্রশংসাকারী যারা পজিটিভিস্ট গুলো ছিল তাদেরকে কি বলেছিল, নবজাগরণের উষালোক। তারপরে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের মতে ডিরোজিওর অনুগামীরা ছিলেন বাংলার আধুনিক সভ্যতার পিতা। বাংলার আধুনিক সভ্যতার পিতা কাকে বলা হয়েছে, তো ডিরোজিও ও তার অনুগামীদেরকে। তাদের গুণাবলী ছিল
চিরস্মরণীয়। তাদের যে কোয়ালিটি ছিল এখনো কি আছে, ইতিহাসের পাতায় কি রয়েছে, চিরস্মরণীয়। এবং আজকে আমরা তাদেরকে নিয়ে আলোচনা করছি এবং তাদের বিষয়ে আমরা পড়ছি। ঠিক আছে। তারপরে একটা বিশেষ টিকা রয়েছে তোমাদের জন্য হাজী মোহাম্মদ মহসিনের কে নিয়ে। তো তিনি দানবীর, তাকে দানবীরও বলা হতো কারণ তিনি অনেক দান করেছেন। তিনি অনেক বড় মানে বড় লোক ছিলেন, ঠিক আছে। কিন্তু তার যে জীবন রেখাগুলো ছিল, মানে যে লাইফ স্টাইলটা ছিল, সেটা কি ছিল, সহজ এবং সরল ছিল। তিনি মানুষের উপকার করতেন এবং তিনি প্রচুর পরিমাণে দান করতেন, সেই জন্যই তাকে কি বলা হয়েছে, দানবীর। তিনি বিপুল সম্পত্তির মালিক হয়েও অত্যন্ত সহজ জীবন যাপন করতেন। সমগ্র সম্পত্তি তিনি দরিদ্র মানুষের সেবায় কিন্তু দান করতেন। তিনি হুগলির ইমামবাড়া 1841 খ্রিস্টাব্দে তার এক অতুল্য কীর্তি রয়েছে। তার জমিদারিতে বহু হিন্দু কর্মচারীরা, মানে তার যে জমিদার, মানে তখন তো মানুষগুলো জমিদার ছিল, তো তার জমিদারিতে অনেকগুলো হিন্দু কর্মচারী যারা ছিলেন তারা কিন্তু তার ওখানে কাজবাজ করতেন। তিনি হিন্দু মুসলিম সম্প্রীতির অনন্য বার্তা প্রচার করতেন। তিনি হিন্দু মুসলিম নিয়ে কোনোদিন কিন্তু সমালোচনা করলেন না এবং তাদেরকে কোনোভাবে বিভেদ করতেন না। তিনি সবাইকে নিয়েই চলতেন এবং তাদের বার্তাও প্রচার করতেন। তো এমন ছিলেন আমাদের হাজী মোহাম্মদ মহসিন। তো আমাদের যে এই যে তোমরা ক্লাসগুলো করলে, এটার কিন্তু তোমাদের যদি নোটস নেওয়ার মন থাকে তাহলে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে তোমরা গিয়ে যুক্ত হও, সেখানে পিডিএফ পেয়ে যাবা। এবং এখানে আরো জিনিস পাওয়া, যেরকম সহজ ভাষায় ভালো ক্লাসগুলো, তারপরে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ নোটস, এমসিকিউ প্র্যাকটিস এবং পরীক্ষার সকল আপডেটস গুলো ওখানে পেয়ে যাবা। তাহলে তোমরা অবশ্যই সেখানে গিয়ে জয়েন করো। তো থ্যাংক ইউ সো মাচ। আজকের লেকচারটা এই পর্যন্তই ছিল। তবে তোমাদেরকে ক্লাসটা কিরকম লেগেছে অবশ্যই তোমরা ফিডব্যাক দিয়ে জানিও এবং লাইক, সাবস্ক্রাইব এবং নোটিফিকেশন বেলটা মানে অন করে নিবা, যাতে লেকচার আসলেই তোমরা কিন্তু মানে বুঝতে পারবে। এবং তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো। যদি ক্লাসটা ভালো লাগে তাহলেই তোমরা মানে বন্ধুদের সাথে লেকচারটা শেয়ার করবে। আর যদি না লাগে ভালো, তাহলে শেয়ার করার কোনো দরকার নেই।